এই মাসের 1 তারিখে মানে 1 এপ্রিল আমি রোড টু রেসেলমেনিয়ার একটা হাইপ মিটারের ভিডিও বানিয়েছিলাম। মানে হচ্ছে এই বছরের রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ যে ম্যাচগুলোকে অ্যানাউন্স করেছে, রোড টু রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ সেই ম্যাচগুলোর বিল্ড কীভাবে করলো আর সেই ম্যাচগুলোর জন্য আমার হাইপ কতটা, তো সেটা নিয়ে আমি একটা রেটিং দিয়েছিলাম 10-এর মধ্যে। তো সেইটা ছিল ওই ভিডিওর পার্ট 1, কিন্তু ততদিনে যেহেতু রেসেলমেনিয়া অনেক দিন বাকি ছিল, তাই আমি বলেছিলাম যে এই ভিডিওটার আমি একটা পার্ট 2 বানাবো যখন রেসেলমেনিয়ার জন্য আর বেশি সময় বাকি থাকবে না। আর এই মুহূর্তে রেসেলমেনিয়ার জন্য সময় বেঁচে আছে 1 দিন 19 ঘন্টা 34 মিনিট 35, 34, 33, 32, 31, 30 সেকেন্ড। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এই শেষ মুহূর্তে আমাদের এই বছরের রেসেলমেনিয়ার প্রত্যেকটা ম্যাচের জন্য হাইপ কতটা, বা ডাব্লিউডাব্লিউ সেই ম্যাচগুলোকে বিল্ড কীভাবে করলো বা কত দূর করতে পারলো। একটা জিনিস বলে রাখি, আমি রেসেলমেনিয়া নাইট 1 আর নাইট 2 দুটো রাতেরই প্রেডিকশন ভিডিও, রেজাল্ট প্রেডিকশন ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি সেই ভিডিও দুটো অবশ্যই চেক আউট করতে পারো। তার সাথে এই রেসেলমেনিয়া বা রোড টু রেসেলমেনিয়ার হাইপ মিটারের পার্ট 1ও যারা এখনও দেখোনি সেই ভিডিওটাও গিয়ে চেক আউট করতে পারো, কারণ সেই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো আমি আর এই ভিডিওতে করব না। আমি এই ভিডিওতে তারপর থেকে কথা বলবো যে সেই ঘটনাগুলোর পর হাইপ কতটা বাড়ালো বা কতটা কমলো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক দি উসোস অ্যান্ড এলে নাইট ভার্সেস দ্য ভিশন, মানে লোগান পল, অস্টিন থিওরি অ্যান্ড আইসো স্পিডের 6-ম্যান ট্যাগ টিম ম্যাচের। এবার পার্ট 1 আমি যখন বানিয়েছিলাম এই ম্যাচটা তখন অ্যানাউন্সই হয়নি, তো এই ম্যাচটা নতুন। আর আমি বলবো এই ম্যাচের যদি হাইপের কথা বলা হয়, এই ম্যাচে যেহেতু আইসো স্পিড আছে তাই আমি বলবো এই ম্যাচটার জন্য ইন্টারেস্ট তো আমার আছে। আর বিশেষ করে যেহেতু এই ম্যাচটা দিয়ে এই বছরের রেসেলমেনিয়া শুরু হতে চলেছে, তাই ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে স্পেশাল কিছু তো করার চেষ্টা করবে। আর যেমন বলেছিলাম আমি আমার প্রেডিকশন ভিডিওতেও যে আইসো স্পিড আর লোগান পলের তরফ থেকে আমরা কোনো একটা ভাইরাল মোমেন্ট দেখতে পেতে পারি। আর আইসো স্পিড এমনি নিজের মধ্যেই একটা কেফেব বা একটা ক্যারেক্টার, তো আইসো স্পিড তো সবসময় ক্রেজি কিছু করার জন্য জানা যায়, সেখানে রেসেলমেনিয়ার মতো স্টেজে সে কিছু করবে না এটা তো হতেই পারে না। তো শুধু সেইটুকু দেখার জন্য আমি এই ম্যাচটার জন্য অ্যাকচুয়ালি হাইপ আছি। তো সেই কারণে আমি এই ম্যাচটাকে 10-এর মধ্যে দিয়েছি 5 পয়েন্ট হাইপের জন্য। তো আমার মনে হয় ম্যাচটা মোটামুটি অ্যাভারেজ একটা ম্যাচ হতে চলেছে, কিন্তু যেহেতু এই ম্যাচটা শুরুর ম্যাচ রেসেলমেনিয়ার, তাই এই ম্যাচটাকে একটু এক্সপেকটেশনও হাই আছে। আর ম্যাচটাকে মোটামুটি ঠিকঠাকভাবেই ডাব্লিউডাব্লিউ বিল্ডও করেছে, যেখানে আমরা দেখেছিলাম যে এলে নাইট আইসো স্পিডের বাড়িতে ঢুকে গেছিলো, তার স্টিম চলাকালীন তাকে অ্যাটাক করে দিয়েছিল। তো ম্যাচটার জন্য ডাব্লিউডাব্লিউ কিছু তো করার চেষ্টা করেছে, আর সেই কারণে আমার মনে হয় এই ম্যাচটা 5 তো ডিজার্ভ করে এই রেটিংসের দিক থেকে। নেক্সট যদি কথা বলা হয় ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস জেকব ফাটুর ম্যাচের, তো ওই দিনের পর থেকে আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে ব্রল কন্টিনিউ হয়েছে। বিশেষ করে একটা স্ম্যাকডাউনের এপিসোডে তারা তো মারাত্মক ব্রল করেছিল। আর আমি বলবো যেহেতু এই স্টোরি লাইনটাকে স্ম্যাকডাউনে বিল্ড করা হচ্ছে, তাই হয়তো অনেকেই স্টোরি লাইনটার দিকে নজর দিচ্ছে না, যেহেতু স্ম্যাকডাউন কেউ আর সেভাবে দেখে না, স্ম্যাকডাউন দেখার মতো হয় না। কিন্তু তবুও আমি বলবো এই স্টোরি লাইনটায় ডাব্লিউডাব্লিউ ভালো মতো কাজ করেছে। হ্যাঁ, ড্রু ম্যাকেন্টায়ারের জন্য তো এখনও খারাপ লাগে যে যেখানে সে রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারতো সেখানে সে জেকব ফাটুর সাথে একটা আনস্যাংশনড ম্যাচে আটকে গেছে। কিন্তু তবুও আমি বলবো এই ম্যাচটার বিল্ড ডাব্লিউডাব্লিউ ঠিকঠাকভাবে করেছে, যা যা করা দরকার ছিল সেগুলো ডাব্লিউডাব্লিউ করেছে। তাই এই ম্যাচে যেমন আমি বলেছিলাম যে ফার্স্টও আমি 7 পয়েন্ট দিয়েছিলাম, এখন আমি বলবো এই ম্যাচটা এখনও 10-এর মধ্যে 7 পয়েন্ট তো ডিজার্ভ করেই করে হাইপের দিক থেকে। নেক্সট যদি কথা বলা হয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ল্যাডার ম্যাচে, তো এই ভিডিওর পার্ট 1 আমি যখন বানিয়েছিলাম তখন এইটা 5 জনের মধ্যে ছিল, কিন্তু এখন আরও একজন বেড়ে গেছে, কারণ দ্য লেজেন্ড রে মিস্ট্রিও এই ম্যাচে অ্যাড হয়ে গেছে। এবার রে মিস্ট্রিওর ধান্দাটা দেখেছো, শুধুমাত্র গান্থারের কাছে রেসেলমেনিয়ায় রিটায়ার হবে না বলে এতদিন ইনজুরির বাহানা করলো, আর যেই গান্থার সেথ রলিন্সের সাথে ব্যস্ত হয়ে গেল সেই একদম রে মিস্ট্রিও ঠিকঠাক হয়ে একদম ল্যাডার ম্যাচে পার্টিসিপেট করতে চলে এসেছে। যাই হোক না কেন আমি বলবো রে মিস্ট্রিওর অ্যাডিশনে একটু হলেও হাইপ বেড়েছে। তাছাড়া বিশেষ করে লাস্ট মানডে নাইট র, যেটা রেসেলমেনিয়ার আগে রয়ের শেষ এপিসোড ছিল, সেখানে রুসেভ যেভাবে ডমিনেট করেছে, তারপর অ্যাকচুয়ালি আমি ম্যাচটার জন্য একটু হাইপ হয়ে গেছে। বিশেষ করে এটা যেহেতু রেসেলমেনিয়ার ল্যাডার ম্যাচ, আর রেসেলমেনিয়ার ল্যাডার ম্যাচ প্রত্যেকটাই প্রায় মেমোরেবল
পসিবল হয়ে থাকে। আর রুসেভের ডমিনেন্স, জিভন ইভেন্সের বাউন্সি মুভ, তাছাড়া পেন্টা, জেডি ম্যাকডোনাল্ড, ড্র্যাগন লি, এদের হাই ফ্লাইং মুভ, আর তাছাড়া রে মিস্ট্রিও তো নিজের মধ্যে লেজেন্ড। তো এদের সবার কেমিস্ট্রি এই ম্যাচে দুর্দান্ত হতে চলেছে। আমি বলবো এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ একটু ভালো করে বিল্ড হয়তো করতে পারতো যদি এই ম্যাচটার জন্য কোয়ালিফিকেশন ম্যাচ রাখতো, কিন্তু তবু যেইভাবে ডাব্লিউডাব্লিউ করেছে আর কি, মেন ইভেন্টে কোয়ালিফিকেশন ম্যাচ ফ্যাচ রেখে এই ম্যাচটার একটা 12টা বাজিয়ে দিয়েছে হাইপে। হয়তো এই ম্যাচটা আরও বেশি পয়েন্ট ডিজার্ভ করতে পারতো, কিন্তু যেহেতু ম্যাচটা একটা ল্যাডার ম্যাচ আর এত ভালো ভালো সুপারস্টার এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ রেখেছে, তাই এই ম্যাচে আমি ফার্স্ট মানে পার্ট 1-এ আমি এই ম্যাচটাকে 5 দিয়েছিলাম রেটিংসে, কিন্তু আমি 1 পয়েন্ট বাড়াবো। আর আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচটা আমার তরফ থেকে অন্তত 6 পয়েন্ট ডিজার্ভ করে হাইপে রেটিংসের দিক থেকে। তাই এই ম্যাচটাকে আমি দেবো 6 আউট অফ 10। তারপর যদি কথা বলা হয় স্যামিজেন ভার্সেস ট্রিক উইলিয়ামসের ম্যাচের, তো দেখো এই ম্যাচটা সেই দিনের পর থেকে এমন কিছু চেঞ্জ হয়নি। এখনও স্যামিজেন আর ট্রিক উইলিয়ামসের গল্প সেম চলে যাচ্ছে। স্যামিজেন এখন শুধু মানে একটা কি বলবো, নিজের একটা হিল সাইড দেখানোর চেষ্টা করছে, আর ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি লিল ইয়াটি ট্রিক উইলিয়ামসের সাইডে যোগ হয়ে গেছে। তো ট্রিক উইলিয়ামস আর স্যামিজেনের একটা ডাবল টার্নের পসিবিলিটি এখন তৈরি হয়ে গেছে। আর লিল ইয়াটির এডিশনও এই ম্যাচে একটা সেলিব্রিটি অ্যাঙ্গেল যোগ করে দিয়েছে, যেটা অনেকের জন্য এই ম্যাচটা হাইপ হয়তো বাড়িয়ে দেবে। যেহেতু আমরা তাকে ভালো করে চিনি না, তাই আমাদের জন্য সেরকম কিছু মানে এফেক্ট পড়বে না, কিন্তু তবু এই ম্যাচে যেহেতু একটা ডাবল টার্নের পসিবিলিটি তৈরি হচ্ছে, আর এই ম্যাচটাকে যেভাবে বিল্ড করা হচ্ছে, যেমন বললাম স্যামিজেনের একটা মানে কি বলবো টুইনার টাইপের ক্যারেক্টার দেখা যাচ্ছে, যেখানে স্যামিজেন পুরোপুরি ফেসও না আবার পুরোপুরি হিল টাইপটাও মানে হিল সাইডটাও দেখায়নি তার। তো এই ম্যাচটা একটা মোটামুটি ঠিকঠাক বিল্ড তো ডাব্লিউডাব্লিউ করেছে, যদি এটাকে আর একটু ভালোভাবে হয়তো বিল্ড করা যেত বা এই ম্যাচে আরও কিছু মানে কিছুজনকে অ্যাড করা যেতে পারতো, কিন্তু যাই হোক না কেন এখন যা হয়েছে হয়েছে। কিন্তু এই ম্যাচটার যদি হাইপের কথা বলা হয়, এই ম্যাচটাকে আমি পার্ট 1-এ দিয়েছিলাম 3 পয়েন্ট, কিন্তু এখন আমি 0.5 বাড়াবো, কারণ যেই পসিবিলিটিগুলো দেখা যাচ্ছে এই স্যামিজেনের হিল টার্ন, ট্রিক উইলিয়ামসের ফেস টার্ন, এই সব কিছুর জন্য আমি ম্যাচটার জন্য একটু হলেও আগের থেকে বেশি হাইপ হয়েছে, কিন্তু সেরকমও একদম হ্যাবক কিছু বা ব্যাপক কিছু না। তো সেই কারণে আমি 0.5 বাড়াতে চাই, আর এই মুহূর্তে আমি এই ম্যাচটাকে হাইপের দিক থেকে দেবো 3.5 আউট অফ 10। তারপর যদি কথা বলা হয় ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের, তো এই ম্যাচের গল্প তো সেমভাবেই চলছে। উল্টে এই ম্যাচে এখন একটা বিপদ দাঁড়িয়ে গেছে যে নিকি বেলা ইনজিওর্ড হয়ে গেছে, আর নিকি বেলা রেসেলমেনিয়ায় ক্লিয়ার হবে কি হবে না সেটাই এখন অনিশ্চয়তার মুখে। আর নিকি বেলা যদি ঠিক না হতে পারে, তাহলে ব্রি বেলাও হয়তো এই ম্যাচে পার্টিসিপেট করবে না, আর নিকি বেলার ব্রি বেলার টিমটাকে মানে পুরোপুরি রিপ্লেস করে দেবে কাবুকি ওয়ারিয়ার্স মানে আসুকা আর কাইরি সেনের টিম। তো এই কারণেই আসুকারও কোনো ম্যাচ এই মুহূর্তে রেসেলমেনিয়ায় অ্যানাউন্স করা হয়নি, যেহেতু নিকি বেলার স্ট্যাটাস এখনও পুরোপুরি ক্লিয়ার না। তো দেখা যাক এই ম্যাচটা কী হয়, কিন্তু হাইপের দিক থেকে আমি বলবো আগের যা ছিল এখনও তাই আছে। আমি আগেও এই ম্যাচটাকে 6 দিয়েছিলাম, আর এখন আমি এই ম্যাচটাকে 6 আউট অফ 10-ই দিতে চলেছি। নেক্সট কথা বলা যাক ডিমন ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ম্যাচের। এবার এই ভিডিওটার আমি যখন পার্ট 1 বানিয়েছিলাম তখন এই ম্যাচটা ছিল ফিন ব্যালার ভার্সেস ডমিনিকের ম্যাচ, আর আমি তখনও বলেছিলাম যে এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে বিল্ড করতে পারতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটা করেনি। এই ম্যাচের পেছনে অনেক লম্বা স্টোরি ছিল, আমরা সে কবে থেকে জাজমেন্টের ব্রেকআপ অ্যাঙ্গেল টিজ হতে দেখতে পাচ্ছিলাম, আর ফাইনালি যখন মানে ডমিনিক আর ফিন বেলারের মধ্যে ব্রেকআপ হলো বা ফিন বেলারকে জাজমেন্ট ডে থেকে বের করে দেওয়া হলো, তারপরে দেখানোর মতো ডাব্লিউডাব্লিউর কাছে অনেক কিছু ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটাকে সেইভাবে সময় দেয়নি। তাই এই ম্যাচটা যেখানে হাইপের দিক থেকে অনেক বেশি পয়েন্ট ডিজার্ভ করতো, কিন্তু সেইটা করেইনি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস হলে এই ম্যাচটার হাইপ একটু বাড়তে পারে, যেটা হচ্ছে যদি ডিমন ফিন বেলার এই ম্যাচে চলে আসে। এবার যদিও ডমিনিককে হারানোর জন্য ডিমন ফিন বেলারের দরকার আছে বলে মনে হয় না, কিন্তু তবু যেহেতু রেসেলমেনিয়ার হাইপকে বাড়াতে হবে, যেহেতু এই স্টোরি লাইনটার পেছনে ডাব্লিউডাব্লিউ ভালো মতো কাজ করেনি, তাই শেষ মুহূর্তে এই ম্যাচটাকে বাঁচানোর জন্য একটাই উপায় ছিল, যেটা হচ্ছে ডিমন ফিন বেলারকে নিয়ে আসা। আর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ সেটাই করেছে, আর আমরা দেখতে পাচ্ছি এখন এই ম্যাচটা হয়ে গেছে ডিমন ফিন বেলার ভার্সেস ডমিনিকের ম্যাচ। এবার এটা হয়তো সারপ্রাইজও রাখা যেতে পারতো, কিন্তু রেসেলমেনিয়ার যা বাজে অবস্থা সেটা দেখে ডাব্লিউডাব্লিউ এই সারপ্রাইজটাকে রিভিল করতে বাধ্য হয়েছে। তো সেই কারণে এখন এই ম্যাচটা আমি বলবো হাইপ আগের থেকে একটু হলেও বেড়েছে, কিন্তু তবু আমি এখনও বলবো এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে বিল্ড করতে পারতো, যেটা ডাব্লিউডাব্লিউ করতে সক্ষম হয়নি। তাই পার্ট 1-এ আমি এই ম্যাচটাকে 4 পয়েন্ট দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ডিমন এই ম্যাচে চলে এসেছে আর শুধুমাত্র ডিমনকে আমরা বহু বছর পর দেখতে পাবো, এইটার জন্য আমি এই ম্যাচটার জন্য হাইপ আছি, আর সেই কারণে আমি 2 পয়েন্ট বাড়াচ্ছি এই ম্যাচটার। আর এই মুহূর্তে রেসেলমেনিয়া দৌড় গড়ায় দাঁড়িয়ে আমি ম্যাচটাকে দেবো 6 আউট অফ 10 যদি হাইপের কথা বলা হয় সেদিক থেকে। নেক্সট যদি কথা বলা হয় বেকি লিঞ্চ ভার্সেস এজেলির ম্যাচের, এবার এইটা হয়তো প্রথম ম্যাচ হতে চলেছে যেইটার আমি হাই পয়েন্ট কাটবো,
কারণ সত্যি কথা বলতে প্রথম পার্টের পর এই ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউ এমন কিছু বিল্ড করেনি। আমরা এজেলিকে আবার দেখতে পাচ্ছি না। সিএম পাং খুব তো রোমান রিংসকে দোষ দেয় যে রোমান রিংস পার্ট টাইমার, কিন্তু এজেলি কি করছে? রোমান রিংসের না হয় অনেক ব্যাপার স্যাপার আছে, রোমান রিংস একটা টপ লেভেলের সুপারস্টার, রোমান রিংসের লিউকিমিয়া আছে, রোমান রিংসের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, সেই কারণে রোমান রিংস আসে না। কিন্তু এজেলি কি করছে? এজেলি তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়েও রতে এরকম রেগুলার এলো না। আর এই ম্যাচটার হাইপ আমার জন্য আরও বেশি কমে গেছে। যদিও বেকি লিঞ্চ আমার ফেভারিট সুপারস্টার, কিন্তু আমি বলবো এজেলি বা বেকি লিঞ্চ কেউই এই স্টোরি লাইনটাকে ক্যারি করতে পারেনি। আর ক্যারি করবেই বা কী করে? এক তো এটা লং টার্ম স্টোরি লাইন হয়ে গেছে, সেই রাসেল পালুজা থেকে চলে আসছে। তাছাড়া যে মোমেন্টটা হয়তো রেসেলমেনিয়া আসতে পারতো বা রেসেলমেনিয়া মোমেন্ট হতে পারতো যেখানে এজেলি হয়তো নতুন চ্যাম্পিয়ন হতো, সেটা অলরেডি আমরা এলিমিনেশন চেম্বারে দেখে ফেলেছি। আর রেসেলমেনিয়াতে ওদের মধ্যে একটা রিম্যাচ হতে চলেছে, তাই ম্যাচটার হাইপ আগের থেকেও অনেক কম ছিল। আর এখন যেইভাবে ম্যাচটাকে বিল্ড করেছে, যেইভাবে তারা দুজন অ্যাবসেন্ট থেকেছে, শুধুমাত্র কিছু ব্যাক স্টেজ প্রোমো, কিছু জিনিসপত্র দেখিয়ে ম্যাচটাকে বিল্ড করা হয়েছে, আমি বলবো আগে যতটা হাইপ ছিল এখন সেই হাইপ আরও কমে গেছে। আর এখন বেকি লিঞ্চ জিতুক, এজেলি জিতুক, কারো কিছু আসবে যাবে না, কারণ কেউ আর এই স্টোরি লাইনটার কেয়ারই করছে না। তাই পার্ট ওয়ানে আমি এই মানে ফিউডটাকে বা এই বিল্ড আপটাকে দিয়েছিলাম 5.5 আউট অফ 10, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রেটিং আরও কমেছে, মানে আমি আরও কম হাইপ আছি এই ম্যাচটার জন্য। আর আমি এই মুহূর্তে এই ম্যাচটাকে দেবো জাস্ট 4 আউট অফ 10 রেটিং। তো এখন আমি শুধু 4ই দিতে পারবো, 4-এর থেকে বেশি আমার মনে হয় না এই ম্যাচটা এই মুহূর্তে ডিজার্ভ করে বলে। যাই হোক না কেন, যদি এই ম্যাচটা খারাপ হয়ে থাকে তাহলে নেক্সট ম্যাচটা হচ্ছে আমাদের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে স্টেফেনি ভ্যাকার আর লিভ মর্গানের মধ্যে আমরা স্টোরি লাইন দেখতে পাচ্ছি। এবার দেখো, পার্ট ওয়ানে আমি এই ম্যাচটার যে বিল্ড আপ সেটাকে মাত্র 2.5 দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি এই ম্যাচটার পেছনে কাজ করেছে। আর এই ম্যাচটায় আমরা দেখেছি যে তারা দুইজন পরপর ব্রল করেছে, বিশেষ করে যখন স্টেফেনি ভ্যাকার এটা ব্যাক স্টেজ সেগমেন্টে লিভ মর্গ্যানের উপর অ্যাটাক করে দিয়েছিল, লিভ মর্গ্যানের মাথাতে একটা আলু মতো হয়ে গেছিলো চোট খাওয়ার পর। তো সেইটার পর থেকে স্টোরি লাইনটা আরও বেশি পার্সোনাল হয়ে গেছে। আর এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ, এরা দুইজন একে অপরের সাথে খুব পার্সোনাল চলে গেছে। তারপর লিভ মর্গ্যানের সেই নতুন থিম সং যেটাকে সে ডেবিউ করাতে চলেছে। তো এই সব কিছু মিলে আমি বলবো ম্যাচটার জন্য হাইপ আগের থেকে অনেকটা বেশি বেড়েছে। আর এখন ডমিনিককেও আর এই মানে স্টোরি লাইনে ইনভলভ করা হচ্ছে না, এখন এটা শুধুমাত্র লিভ মর্গান আর স্টেফেনি ভ্যাকারের মধ্যেই চলছে। হ্যাঁ, মাঝে মাঝে রাকেল রড্রিগেজ আর ওই দিক থেকে রক্সেন পেরেস মাঝখানে ইনভলভ হচ্ছে ঠিকই, কিন্তু বিশেষ করে এখন আমি বলবো স্টোরি লাইনটাকে তবু ডাব্লিউডাব্লিউ কিছুটা হলেও ফিক্স করেছে। আর আগের থেকে একটু হলেও হাইপ এই ম্যাচটার জন্য বেড়েছে। তাই আগে যেখানে আমি 2.5 দিয়েছিলাম আউট অফ 10, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ম্যাচটাকে দেবো 4 আউট অফ 10 রেটিংস। মাত্র একটু হলেও মানে বেড়েছে আর কি। তাই যেখানে 2.5 ছিল সেখান থেকে বেড়ে 4 করেছি আমি এই রেটিংটাকে। আর আমার মনে হয় এইটুকু অন্তত এই ম্যাচটা ডিজার্ভ করে। কিন্তু সেখানে যদি আর একটা ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা বলা হয়, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ, তাহলে সেই ম্যাচটার জন্য আমার না তো আগে কোনো ইন্টারেস্ট ছিল, না তো এখন কোনো ইন্টারেস্ট আছে, যেটা হচ্ছে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ। জেড কার্গিলের সাথে আমরা মিচেন আর বিফ্যাপকে দেখতে পাচ্ছিলাম, আর এখন রিয়া রিপ্লিকে সাহায্য করতে রিয়া রিপ্লির সাইডে চলে এসেছে আমাদের ইয়ো স্কাই। আর দেখে খারাপ লাগছে যে যারা একসময় ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল তাদের মধ্যে শুধুমাত্র রিয়া রিপ্লিকে সিঙ্গলস ম্যাচ দেবে বলে রিয়া রিপ্লি আর ইয়ো স্কাইকে তো হারিয়ে দিল। এবার রিয়া রিপ্লি তো ম্যাচ পেয়ে গেছে, কিন্তু ইয়ো স্কাই এখন অবধি কোনো ম্যাচ পায়নি। হয়তো শেষ মোমেন্টে গিয়ে পেয়ে যেতেও পারে, যেটা হতে পারে ইয়ো স্কাই আসুকা এদের মধ্যে কোনো একটা ম্যাচ, কিন্তু এখনও অবধি যেহেতু পায়নি তাই আপাতত সেই ম্যাচটার কথা না বলাই ভালো। আর যদি এই ম্যাচটাকে রেট করতে হয়, আমি বলবো যেহেতু রেসেলমেনিয়া সামনে চলে এসেছে আর যেহেতু রিয়া রিপ্লি নতুন চ্যাম্পিয়ন হতে পারে, তো সেই কারণে এই ম্যাচটা একটু হলেও অনেকের চোখে হাইপ আপ হতে পারে আগের থেকে। তো আগে যেখানে আমি এই ম্যাচটাকে শুধুমাত্র 0.5 রেটিং দিয়েছিলাম, আমি আমার রেটিং 0.5 বাড়াচ্ছি, শুধুমাত্র যেহেতু রেসেলমেনিয়া সামনে চলে এসেছে সেই কারণে। আর আমি এই ম্যাচটাকে এখন দিতে চলেছি 1 আউট অফ 10। আমার মনে হয় 10-এর মধ্যে 1 পয়েন্টই ডিজার্ভ করে, আর এর বেশি এই ম্যাচটা রেটিংস ডিজার্ভ করে না হাইপের দিক থেকে। হ্যাঁ, ম্যাচটা পরে ভালো হলে সেটা ম্যাচের রেটিং হবে, কিন্তু হাইপের দিক থেকে বিল্ড আপের দিক থেকে এই ম্যাচটা শুধুমাত্র একই ডিজার্ভ করে আমার চোখে অন্তত। নেক্সট কথা বলা যায় গান্থার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচের। এবার এই ম্যাচটা প্রথমত যেমন বলেছিলাম ফার্স্ট পার্টে যে এই ম্যাচের তো কোনো সেন্স হচ্ছিলই না প্রথম দিকে, কিন্তু যাই হোক না কেন তারপর পল হেমনকে মাঝখানে এসে গান্থার আর পল হেমনের মধ্যে একটা বিজনেস রিলেশনশিপ দেখিয়ে যে গান্থার পল হেমনের কাছে একটা ফেভার ডিজার্ভ করে, এইসব দেখে তবু আমি বলবো এই ম্যাচটাকে অনেকটা সেন্স বানানোর চেষ্টা করানো হয়েছে। কিন্তু তবু এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে
এই ম্যাচটা যেহেতু কোনো লং টার্ম স্টোরি টেলিং নেই, তাই অতটা হাইপ জেনারেট করতে পারেনি, কিন্তু তবু যেইভাবে সেথ রলিন্স আর গান্থার ব্রল করেছে, যেইভাবে পল হেমনের অ্যাঙ্গেলটাকে মাঝখানে আনা হয়েছে, যেইভাবে গান্থার পল হেমনের কাছে একটা ফেভারিট ডিমান্ড করছে, সেটা হয়তো সম্ভবত গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হতে পারে পরবর্তীকালে। সব কিছু মিলে, আর এই ম্যাচটা যেহেতু আনপ্রেডিক্টেবল ম্যাচ, যেহেতু এই ম্যাচে ব্রন ব্রিকারের রিটার্নেরও চান্স আছে, যেহেতু ব্রন ব্রিকারও অফিসিয়ালি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র সময়ের অভাবে তাকে রেসেলমেনিয়ার আগে আনা হয়নি, কিন্তু রেসেলমেনিয়াতে তার রিটার্নের চান্স আছে। এই সব কিছু মাথায় রেখে আমার মনে হয় এই ম্যাচটার জন্য হাইপ আগের থেকে একটু হলেও বেড়েছে, খুব একটা না পারলেও। তো সেই কারণে আগে যেখানে আমি এই ম্যাচটাকে মাত্র 2 আউট অফ 10 দিয়েছিলাম, সেখান থেকে বাড়িয়ে আমি এই ম্যাচটাকে 4 আউট অফ 10 করেছি। আমার মনে হয় ম্যাচটার হাইপ আগের থেকে তুলনামূলকভাবে একটু বেড়েছে। তো এই ম্যাচটা এই মুহূর্তে দাঁড়িয়ে 4.5 রেটিংসও ডিজার্ভ করে বিল্ড আপের দিক থেকে। কিন্তু ম্যাচটার যদি কথা বলা হয়, ম্যাচটা দুর্দান্ত হতে পারে, যেটা রেটিং আমি ম্যাচটা হওয়ার পর তারপর ভিডিওতে বলবো। যাই হোক না কেন, এবার কথা বলা যাক ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচের। একমাত্র ম্যাচ, যেটা আমি ফার্স্ট পার্টেও বলেছিলাম আর এখনও বলছি, একমাত্র ম্যাচ যেটাকে রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ ভালো মতো বিল্ড করেছে। হ্যাঁ, যদিও লাস্ট রয়্যাল এপিসোডে আমরা দেখেছিলাম যে ব্রক লেসনার আর ওবাফেমি আলাদা আলাদাভাবে কন্ট্রাক্ট সাইন করেছিল, কারণ তাদের দুজনকে একসাথে এক রিংয়ে আনা যাচ্ছিল না বা সামনাসামনি আনা যাচ্ছিল না, কারণ তার আগের সপ্তাহে সেটা চেষ্টা করা হয়েছিল, তখন তাদের মধ্যে একটা ম্যাসিভ ব্রল লেগে গেছিলো। তো এই স্টোরি লাইনটায় যা যা করেছে ডাব্লিউডাব্লিউ একদম পারফেক্ট ছিল। যেইভাবে ওবাফেমিকে ডমিনেটিং দেখানোর চেষ্টা করেছে, সেটাও পারফেক্ট ছিল। এবার এই ম্যাচটার জন্য সত্যি আমি হাইপ আপ আছি, আগেও ছিলাম, এখনও আছে। যেহেতু এইটা রেসেলমেনিয়া নাইট 2কে শুরু করতে চলেছে, এটা এমনি একটা সাংঘাতিক ম্যাচ হতে চলেছে। শুধুমাত্র এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ যেন কোনো স্কোয়াশ ম্যাচ না বানিয়ে দেয়, আর ম্যাচটাকে যেন তাড়াতাড়ি শেষ না করে দেয়, এই একটাই আশা রাখবো। কিন্তু যদি বিল্ড আপের কথা বলা হয়, আমি পার্ট 1এও এটাকে 10 আউট অফ 10 দিয়েছিলাম, আর আমি পার্ট 2তেও এটাকে 10 আউট অফ 10 দেবো। আমার মনে হয় এই বছরের রেসেলমেনিয়া সব থেকে ভালো বিল্ড যদি ডাব্লিউডাব্লিউ কোনো ম্যাচকে করে থাকে, সেটা ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচকেই ডাব্লিউডাব্লিউ করেছে। তাই এই ম্যাচটা অন্তত রেসেলমেনিয়ার পুরো বিল্ড আপে বা রোড টু রেসেলমেনিয়ার বিল্ড আপে 10 আউট অফ 10 এর রেটিং ডিজার্ভ করেই করে, আমার চোখে অন্তত করে। আর ফাইনালি কথা বলা যাক আমাদের রেসেলমেনিয়ার 2 মেন ইভেন্টের, যেখানে যদি নাইট 1-এর মেন ইভেন্টের কথা বলা হয়, তো সেটা হলো কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। কিন্তু এই ম্যাচে প্যাট ম্যাকাফিকে র্যান্ডি অর্টনের সাথে যোগ করে র্যান্ডি অর্টনকে যেইভাবে সাইড ক্যারেক্টার বানিয়ে দিয়েছে, মানে এখন র্যান্ডি অর্টনের স্টোরিতে র্যান্ডি অর্টনই মেন ক্যারেক্টার না, এখন দেখে মনে হচ্ছে প্যাট ম্যাকাফি ভার্সেস কোডি রোডসের মধ্যে স্টোরি লাইন চলছে, আর সেইখানে র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফিকে সাহায্য করতে, যেখানে ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক না কেন, এখন যা হয়েছে সেটা তো হয়ে গেছে। এর মাঝখানে ডাব্লিউডাব্লিউর পলিটিক্যাল ব্যাপার স্যাপারও ঢুকে গেছে, যেটা এখন র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের থেকে বেশি ডাব্লিউডাব্লিউ ভার্সেস টিকেও হয়ে গেছে, যেখানে টিকেও সাইড থেকে প্যাট ম্যাকাফি এসেছে। আর যেহেতু প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টনকে সাহায্য করছে, তাই কোডি রোডসকে সাহায্য করতেও আমাদের জেলি রোল আসছে। তো জেলি, জ্যাম, প্যাট ম্যাকাফি সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ম্যাচটার হাইপ যেখানে উল্টে বাড়ার কথা ছিল, সেখানে কমে গেছে। আর আমি বলবো এই মুহূর্তে এই ম্যাচের এই এত আউটসাইড ইন্টারফিয়ারেন্স, আউটসাইড নয়েজের জন্য ম্যাচটার জন্য আগে মানুষজন যতটা হাইপ ছিল, বা র্যান্ডি অর্টনকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখবে বলে মানুষজন যতটা এক্সাইটেড ছিল, এখন সেই এক্সাইটমেন্ট অনেকটাই কমে গেছে। হ্যাঁ, রেসেলমেনিয়াতে কী হবে সেটা পরের ব্যাপার, সেটা রেসেলমেনিয়ার ব্যাপার, কিন্তু যদি বিল্ড আপের কথা বলা হয়, ডাব্লিউডাব্লিউ পুরো মানে বাজেভাবে ফেল করে গেছে লাস্ট মোমেন্টে। তো সেই জন্য আমি ম্যাচটাকে যেখানে ফার্স্ট পার্টে 8 আউট অফ 10 দিয়েছিলাম, আমি সেখানে আরও 1 পয়েন্ট কমাচ্ছি এই ম্যাচটার জন্য, আর আমি এই মুহূর্তে এই ম্যাচটাকে হাইপের দিক থেকে দেবো 7 আউট অফ 10। হ্যাঁ, এবার অনেকে বলবে যে এটাও তো অনেকটা বেশি, শুধুমাত্র 1 পয়েন্ট কমালে কেন? দেখো, আমার এখনও মনে হয় যে প্যাট ম্যাকাফিকে এনে ডাব্লিউডাব্লিউ বাজে তো করেছে, কিন্তু তবু যেহেতু এখনও আমরা কিছু জিনিস এক্সপেক্ট করতে পারি, যেটা হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু এক্সপেক্ট করতে পারি। যেমন প্যাট ম্যাকাফি সম্ভবত মেন ক্যারেক্টার না, প্যাট ম্যাকাফিও হয়তো কারো কথায় চলছে, সেটা সম্ভবত ভিন্স ম্যাকম্যান বা দ্য রক টাইপের বা শেন ম্যাকম্যান টাইপের কেউ হতে পারে। এগুলোর আশা তো অন্তত আমরা রাখতে পারছি। তো সেই কারণে আমার মনে হয় যে যতটা এই ম্যাচটাকে খারাপ দেখানোর চেষ্টা করছে, অতটাও খারাপ না হলো। হ্যাঁ, হাইপ অবশ্যই কমেছে, কিন্তু যতটা খারাপ মানুষজন এই ম্যাচটাকে দেখানোর চেষ্টা করছে, হয়তো অতটাও খারাপ হবে না। আর এই সব কিছুর জন্য আলটিমেটলি র্যান্ডি অর্টনের জেতার চান্সও অনেকটা বেড়ে গেছে, কারণ প্যাট ম্যাকাফি তো বলেই দিয়েছে যে র্যান্ডি অর্টন না জিতলে প্যাট ম্যাকাফি আর ডাব্লিউডাব্লিউতে মুখই দেখাবে না, যেটা হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তো সব কিছু মিলে অন্তত এই কিছু জিনিসের জন্য আমি এখনও এক্সাইটেড আছি। তো সেই কারণে আমি এখনও এই ম্যাচটাকে 7 আউট অফ 10 দিয়েছি, কিন্তু
একটু তো কমেছে, যেখানে ফার্স্ট পার্টে আমি 8/10 দিয়েছিলাম, তার থেকে তো হাইপ কমে গেছে। তাই এই ম্যাচটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে রেসলমেনিয়ার আগে 7/10 ডিজার্ভ করে, অন্তত আমার মতে। আর যদি নাইট 2 এর মেন ইভেন্টের কথা বলা হয়, যেটা হতে চলেছে রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ, তো 1 এপ্রিলের পর থেকে আমরা এক সপ্তাহে তো রোমান রেইন্সকে দেখতেই পাইনি, যেখানে এসে সিএম পাঙ্ক একটা পাইপ বোম টাইপের প্রোমো কাট করেছিল। এবার সেখানেও সিএম পাঙ্ক ডাব্লিউডব্লিউর পলিটিক্যাল ব্যাপার স্যাপারকে মাঝখানে নিয়ে চলে এসেছিল, যে কীভাবে ডাব্লিউডব্লিউর টিকিট প্রাইস হাই বলে টিকিট বিক্রি হচ্ছিল না। সেখানে প্যাট ম্যাকাফি, দ্য রক, ভিন্স ম্যাকম্যান সবাইকে সিএম পাঙ্ক নিয়ে চলে এসেছিল। মানে এইখানেও মানে যেন মনে হচ্ছে তাদের মধ্যে স্টোরি লাইনটা না চলে এটাও ডাব্লিউডব্লিউ ভার্সেস টিকেওর স্টোরি লাইন হয়ে গেছে। যাই হোক না কেন, লাস্ট র যেটা হয়েছে রেসলমেনিয়ার আগে, সেখানে কিছুটা হলেও ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু ঠিক আর কী বা করলো, সেখানেও রোমান রেইন্স আর সিএম পাঙ্ক দুজনের প্রশংসা করেছে, যেইটার জন্য এই ম্যাচটার হাইপ অনেকটাই কমে গেছিলো। আর আমিও ভেবেছিলাম এই ম্যাচটাকেও আমি কম রেটিংস দেবো আগের থেকে, কিন্তু গতকাল রাতে রোমান রেইন্সের একটা ভিডিও এই ম্যাচের পারসেপশনকে পুরো চেঞ্জ করে দিয়েছে। আর আমার মনে হয় এই ভিডিওতে রোমান রেইন্স যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোই যদি লাস্ট রয়ের এপিসোডে বলে দিত না, এই ম্যাচটাও হয়তো 10/10 পেয়ে যেত। কিন্তু যেহেতু এটা রোমান রেইন্স সোশ্যাল মিডিয়ায় বা তার ইনস্টাগ্রাম আর এক্স অ্যাকাউন্টে বলেছে, আর সেটা অনেকের কাছেই হয়তো পৌঁছাবে না যতক্ষণ না ডাব্লিউডব্লিউ সেটাকে টেলিভিশনে দেখাচ্ছে। ডাব্লিউডব্লিউ দেখাবে কিনা সেটারও কোনো ঠিক নেই, কিন্তু যাই হোক না কেন, আগে তোমরা এই ভিডিওটা দেখো, আর এই ভিডিওটায় রোমান রেইন্সের কথা বলার ইন্টেন্সিটিটা দেখো। You defended the title 3 times. You've had it, what, the whole year? You're not a fighting champion. You're not even a fighter. We've seen how that went. Coddled by management because of money, and they've known that since the beginning. I told them. I'm an unsigned billion-dollar check. Go back and find it. It's in the archives. You don't have that type of confidence because you're not the type of man I am. You're not cut from the same fabric as me. It blows my mind that you think we're fucking equals. In which way? It's only going to take the first couple of minutes for the whole world to see it. There's no way we could ever be on the same level. Coddled. The whole industry coddles you just by having you in it. You talk about the old times, those were tough guys. We've seen what happens when you try to be a tough guy. We put our whole reputation, the whole art form on the line for you because what? 100,000 internet marks love you from the beginning? Let's go back to your journey days when you were on the indies. It was the shits. An embarrassment. There's not a legend in my family that respects you. You're the reason we don't let marks in the business. Keep my fucking name out your mouth. On Sunday, it ends for you. তো দেখলে তো, এই সেম প্রোমো যদি রোমান রেইন্স রয়ের এপিসোডে কাট করতো, তাহলে ব্যাপারটা পুরো ঘুরে যেত। এইখানে যেইভাবে রোমান রেইন্স সিএম পাঙ্ককে বলেছে, যে সিএম পাঙ্ক এই যে বলে যে আমি আর তুই সমান, রোমান রেইন্স বলেছে আমরা দুইজন সমান না। রোমান রেইন্স বলেছে যে রোমান রেইন্স হলো একটা জলজ্যান্ত টাকার চেক, যেটা সিএম পাঙ্ক কখনোই হতে পারবে না। তারপর সিএম পাঙ্কের সেই পুরোনো ইন্ডিজের দিনের কথা তাকে মনে করে দিয়েছে, যে সেই সময় সিএম পাঙ্ক কতটা বাজে ছিল। কিন্তু তারপর সিএম পাঙ্ক শুধুমাত্র ডাব্লিউডব্লিউতে এসে এই কিছু মার্ক, এই এতজন সিএম পাঙ্ককে পছন্দ করে বলে সিএম পাঙ্ক নিজেকে কী না কি মনে করছে, কিন্তু অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের মধ্যে কোনো দম নেই। সিএম পাঙ্ক অ্যাকচুয়ালি বুড়ো হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের রোমান রেইন্স রেসলমেনিয়া শেষ করতে চলেছে। এই সেম কথা সে যদি রয়ের এপিসোডে বলতো না, আমি বলছি এই ম্যাচের 10/10 পেয়ে যেত। কিন্তু যেহেতু এটা রোমান রেইন্স তার ইনস্টাগ্রাম আর এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে, তো তাই জন্য 10/10 তো পেল না। কিন্তু এই প্রোমোটার পর অন্তত এই ম্যাচটার জন্য সবাই আরও বেশি হাইপ আপ হয়ে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচটাকে আমি যেখানে মানে পার্ট 1-এ 8.5 দিয়েছিলাম, সেখানে রেসলমেনিয়ার শেষ মোমেন্টে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে এই ম্যাচটাকে হাইপ মিটারে দেবো 9/10। আর আমার মনে হয় 9/10 তো এই ফিউডটা এই মুহূর্তে ডিজার্ভ করেই করে, কারণ রোমান রেইন্স আর সিএম পাঙ্ক নিজেদের তরফ থেকে পুরো চেষ্টা করেছে এই ম্যাচটাকে হাইপ করার।
তো সেই জন্য আমি এই ম্যাচটাকে এই মুহূর্তে 9/10 রেটিংস দিচ্ছি রোড টু রেসেলমেনিয়ার হাইপের দিক থেকে। তো এই ছিল রেসেলমেনিয়ার প্রত্যেকটা ম্যাচের জন্য আমার হাইপ মিটারের পয়েন্ট, বা আমি কোন ম্যাচের জন্য কতটা বেশি হাইপ আছি সেটার একটা ধারণা। যদি অ্যাভারেজ করি তাহলে টোটাল সব ম্যাচ মিলালে 10-এর মধ্যে 5.62 হচ্ছে অ্যাভারেজ রেটিংস রেসেলমেনিয়ার। কিন্তু একটা কথা বলি যে রোড টু রেসেলমেনিয়ার বিল্ড আপ হয়তো বাজে হয়েছে, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এই সব কিছু ডাব্লিউডাব্লিউ ভুলিয়ে দিতে পারে যদি রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউর এক্সিকিউশনটা ভালো হয়। যদি রেসেলমেনিয়ায় ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা ম্যাচকে ভালো মতো বুক করতে পারে, ঠিকঠাক রেজাল্ট দিতে পারে, আর এক্সিকিউট যদি ঠিকঠাকভাবে করতে পারে ম্যাচগুলোকে, তাহলে এই যে এত বাজে বিল্ড আপ হয়েছে সেটা ডাব্লিউডাব্লিউতে মানে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স বা অডিয়েন্স সবাই ভুলে যাবে। তখন সবাই শুধু রেসেলমেনিয়াটাকেই মনে রাখবে, সবাই বলবে বাহ কি সুন্দর একটা রেসেলমেনিয়া ছিল। তো এই কারণে এখন ডাব্লিউডাব্লিউর হাতে একটাই কাজ করা, সেটা হচ্ছে রেসেলমেনিয়াকে দুর্দান্ত করে তোলার। এবার সেটা ডাব্লিউডাব্লিউ করতে পারবে কি পারবে না সেটার জন্য আমাদের রেসেলমেনিয়ার অপেক্ষা করতে হবে। কিন্তু রেসেলমেনিয়ার দুটো রাতের প্রেডিকশন তোমরা না দেখে থাকলে আবারও বলছি গিয়ে তোমরা সেটা চেক আউট করতে পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছি, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেসেলমেনিয়া রিলেটেড কিউএন এর পোস্ট ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে চলে এসেছে, তো সেখানে গিয়ে ফলো করে সেখানে কমেন্ট করো রেসেলমেনিয়া রিলেটেড কোশ্চেন। তো সেখান থেকে তোমাদের প্রশ্ন তোলা হবে কিউএন ভিডিওর জন্য, যেটা সম্ভবত কালকে চ্যানেলে চলে আসবে। তো এখনও সময় আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যাও গিয়ে ফলো করো, ফলো করে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পোস্টের নিচে কমেন্ট করো, আর সেখান থেকে তোমাদের প্রশ্ন তোলা হবে। আর বাকি এই ভিডিওটাকে পারলে হাইপ করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।